ছোট ছোট ব্যাপারে বুথের মধ্যে কিভাবে গন্ডগোল করা হয়, ওয়েবক্যামকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়, গামছা চাপা দেওয়া হয়, এবং মানুষকে কীভাবে ভয় দেখানো, পাড়ার মধ্যে গিয়ে ভয় দেখানো হয়, বুথের লাইনে কীভাবে ভয় দেখানো হয়। এ রাজ্যে নির্বাচনকে কার্যত তামাশায় পরিণত করা হয়। বিভিন্ন সময় হওয়া নির্বাচনের ছবি তুলে ধরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সে কথাই বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষরা। শুক্রবার দলের অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক ভূপিন্দর যাদবের নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের দফতরে যান। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, দলের জাতীয় মুখপাত্র ডক্টর সঞ্জয় ময়ূখ, ওম পাঠক ও নীরজ কুমার। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু অভিযোগ আছে বিরোধীদের। তাই এবারের নির্বাচনের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালো বিজেপি। সমস্ত বুথেতে আর যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সাহস করে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোট অবাধ করতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, তাই প্রয়োজনে সর্বোচ্চ 10 দফাতে ভোট করার প্রস্তাব বিজেপি নেতৃত্বের। ম্যাক্সিমাম ফেজ 6, 7, 8, 10 ফেজ পর্যন্ত নির্বাচনের তারিখ হোক, যাতে প্রশাসন ঠিকমতো ব্যবস্থা করতে পারে, সেন্ট্রাল ফোর্স থাকে এবং সুচারুরূপে নির্বাচন পরিচালিত হতে পারে। আমরা চাই যে সেন্ট্রাল অবজারভার্স যে হোক, তিনি একদম সব থেকে ওভাররাইডিং অথরিটি থাকতে পারে। এটার কারণ হচ্ছে যে লোকাল যেসব প্রেশার থাকে, সেই প্রেশার থেকে তার ঊর্ধ্বে উনি উঠতে পারবেন। যারা ভোটার আছেন তারা যেন আসতে পারেন এবং করোনার বিধি নিষেধ সব কিছু মেনে নিয়ে তারা যেন ভোট দিতে পারেন, সেই জন্য আমরা ফেজেস বেশি চাইছি, 9 থেকে 10 ফেজেস চাইছি। বিজেপির এই দাবির সঙ্গে কোনো বিরোধ নেই বাম বা কংগ্রেসের, কিন্তু তৃণমূল নেতা সৌগত রায়ের সাফ কথা, যত কম দফায় ভোট হয় ততই ভালো। পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষও। আমাদের বক্তব্য যেন প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিশ্চিন্তে ভোট দিতে পারে, তাতে যত দফা খুশি হতে পারে। ভোটকে নির্বিঘ্নে, নিশ্চিন্ত, নিরপেক্ষ করবার জন্য যে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার, নেওয়া উচিত। আমরা সবসময় বলি, গতবার 7 পর্যায়ে ভোট হয়েছিল, সেটা আমাদের পক্ষে ডিস্টার্বিং, সময়ও নষ্ট হয়, নির্বাচনটাও দীর্ঘদিন ধরে চলে। আমরা চাই যে যত কম পর্যায়ে সম্ভব ভোটটা সম্পূর্ণ হোক। সৌগত রায়বাবু বোধহয় ভুলেই গেছেন যে ওনারা কত দফায় ভোটেতে জিতেছিলেন। বিজেপির দাবিকে কটাক্ষ করা হয়েছে তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন থেকেও। পাল্টা জবাব উঠে এসেছে অর্জুন সিং এর কথাতেই। এটা তো উনি আবেদন করতেই পারেন, এবং কথা হচ্ছে যে আমাদের এখানে যদি 10 দফার আবেদন করতে হয়, উত্তরপ্রদেশে নির্বাচন করতে গেলে অন্তত 25 দফার আবেদন করা উচিত, ত্রিপুরায় নির্বাচন করতে গেলে অন্তত 30 দফার আবেদন করা উচিত। স্টেট মেশিনারি মিসইউজ করে ইলেকশন হয় বাংলায় এমন অবস্থা আছে কি ডি গ্রুপের কর্মচারীরা ওখানে সেক্টর ইনচার্জ হয়, যেটা কম থেকে কম হলে WBCS অফিসার হওয়া দরকার। বিভিন্ন নির্বাচনে এ রাজ্যের পুলিশ প্রশাসনের বেশ কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে। 21 বিধানসভা নির্বাচনে তাদেরকে নির্বাচনী কাজের আওতার বাইরে রাখার দাবি জানালো বিজেপি নেতৃত্ব। দাগি অফিসারদের কোনোভাবে এইবারে নির্বাচনী প্রসেসে একদম যেন কোনোভাবে তাদের কোনো ডিপ্লয় করা হয় না। এর আগে নির্বাচনে যে সমস্ত সরকারি অফিসাররা গন্ডগোল করার চেষ্টা করেছেন, নিয়ম ভেঙে বিশেষ পার্টিকে সুবিধা দিয়েছেন, অভিযোগ আছে দাগি, তাদেরকে নির্বাচন প্রসেস থেকে আলাদা করতে হবে, গ্যারেজ করতে হবে। 19-এর ভোট থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই ভোটে ওঠা গেরুয়া ঝড় সেই উত্তাপকে আরও বাড়িয়েছে। 21-এর ভোট যত এগিয়ে আসছে ততই ঘর ভাঙছে শাসক দল তৃণমূলের। ফলে ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল ভোটের দিন বা ভোটের আগে পরে কি খেলা খেলে তা নিয়ে উদ্বেগের পরিবেশ রয়েছে বঙ্গ রাজনীতিতে। মিছিল মিটিংয়ে শাসক দলের নেতাকর্মীদের ভূমিকায় সেই আশঙ্কা আরও বাড়ছে। তাই বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনকে আগাম সজাগ করতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। নমস্কার, স্বাগত সিএনএ, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের সিএন লাইভ। সিএন লাইভে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব। বাংলার মানুষ সব থেকে বেশি এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছে, আমরাও সেটা নিয়েই আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সংবিধান মানুষকে একটি গণতান্ত্রিক অধিকার দিয়েছেন যে নিজের ভোট যাতে আমি নিজে দিতে পারি। আমার নেতা আমি নির্বাচন করব, আমার জনপ্রতিনিধি জনতা নির্বাচন করবেন। মসনদে
নবান্নের চেয়ারে কে বসবেন মুখ্যমন্ত্রী পদে সেটা বাংলার মানুষ ঠিক করবেন, কোনো পার্টি অফিস থেকে বসে কেউ ঠিক করে দেবেন না। কিন্তু তার জন্য দরকার সঠিক, স্বচ্ছ, ভয়মুক্ত পরিবেশে একটি নির্বাচন প্রক্রিয়া। কিন্তু বাংলার বিগত দিনের ইতিহাস বলছে বাংলায় সঠিক নির্বাচন করা সম্ভব হয়নি। সেটা স্থানীয় স্তরে পঞ্চায়েত নির্বাচন হোক, কিংবা বিগত বিধানসভা নির্বাচন, কিংবা এ রাজ্যে লোকসভা নির্বাচন। মানুষ দেখেছেন কিভাবে রক্ত মিছিল হয়েছে, মানুষের মৃত্যু মিছিল, রক্ত বন্যায় বয়ে গিয়েছে এই বাংলা। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে কি আরও একবার সেই রক্তস্নাত বাংলায় দেখতে যাবেন মানুষ? চায়ের দোকান, বাড়িতে আলোচনা, ট্রামে, বাসে, রাস্তায়, সব জায়গায় শুধু একটাই আলোচনা, নিজের ভোটটা নিজে দিতে পারবো তো? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে মোট 3 দফা দাবি নিয়ে তারা গিয়েছিলেন। সে প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছে। আলোচনায় যাব, আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব। আলোচনায় রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, প্রদেশ কংগ্রেস। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। সন্ময় বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, সন্ময়দাকে আমি স্বাগত জানিয়ে রাখছি আগাম। রয়েছেন ভাস্কর সিংহ রায়। ভাস্করবাবু আপনাকে স্বাগত, রাজনৈতিক নেতা। ভাস্করবাবু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজুবাবু আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু রাজুদার কাছে চলে আসতে চাইব। রাজুদা, যে প্রসঙ্গ এই মুহূর্তে সব থেকে বেশি বাংলার মানুষের মনে ঘুরছে সেটা হচ্ছে যে বাংলায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ আবহে রক্ত ছাড়া নির্বাচন সম্ভব কিনা। আপনারা বলছেন যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দরকার, লক্ষর ঘরে কেন্দ্রীয় বাহিনী দরকার, এবং একই সঙ্গে আপনারা বলেছেন এরিয়া ডমিনেশনের জন্য অনেক আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তারপরেও কি বাংলায় সঠিক এবং স্বচ্ছ, ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে বলে মনে হচ্ছে? না, আপনারা দেখুন, আগে এই ভয়যুক্ত নির্বাচন কোথায় হতো? উত্তরপ্রদেশ, বিহার। আর বাংলার ইতিহাসে আপনারা দেখেছেন যেভাবে রক্তাক্ত নির্বাচন হচ্ছে একটার পর একটা। আর বিশেষ করে এই 10 বছরে তৃণমূল কংগ্রেস আসার পর আমাদের অভিজ্ঞতা টাটকা রয়েছে। আপনারা পঞ্চায়েত নির্বাচনে কি দুরবস্থা দেখেছেন? সেখানে একটার পর একটা বিরোধীদের নমিনেশন সাবমিট করতে দেয়নি, লক্ষ লক্ষ মানুষকে ভোট দিতে দেয়নি। ভোটের দিন কাউন্টিং করছে, কাউন্টিংয়ের দিন ছাপ্পা মারছে তৃণমূলের গুন্ডারা। এ কোন সভ্য দেশে, কোন ভারতবর্ষে কোথায় দেখতে পাবেন আপনি? কতগুলো মায়ের কোল খালি করে দিয়ে চলে গেছে। কল্পনা করুন, একদিকে পুলিশ, একদিকে মাফিয়া যারা তৃণমূলের সাথে যুক্ত, একদিকে প্রশাসন, আর তারা 3 জন মিলে লুটপাট করে আজকে ভোট করছে, ভোটকে প্রহসনে পরিণত করে দিয়েছে। বাংলার মানুষের অভিজ্ঞতা আছে, আপনারা দেখেছেন এইখানে এই নির্বাচনে, বিশেষ করে এই সরকারের আমলে আমরা কি দেখেছি? মিউনিসিপ্যালিটিগুলোতে ভোট করতে দিচ্ছে না। লোকসভা নির্বাচন দেখলেন, এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে দিল না। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যদি হতো, ভারতীয় জনতা পার্টি কম করে 25টা আসনে জয়লাভ করত। তার উদাহরণ আমার কাছে আছে, ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি দেখুন, 400টা বুথে ভোট করতে দেয়নি ওখানে। আরামবাগে লুটপাট করেছে। আর তাই বাংলার বুকে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আর আমরা তো চাইব যে নাগরিকদের যেটা শ্রেষ্ঠ অধিকার অর্থাৎ ভোটাধিকার, আর সেই ভোট দিতে গেলে মার খাচ্ছে, মহিলারা বাদ যাচ্ছে না, শ্লীলতানি হচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। আপনারা তুলে ধরেছেন যে যেভাবে লোকসভা নির্বাচনে মানুষকে ভোট দিতে যেতে না, সেন্ট্রাল ফোর্সকে ডাকতে হচ্ছে, তারপরে যে তারা ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পরে হামলা করছে, ভোটের আগে গুন্ডা বাহিনী বার করে দিয়েছে, পুলিশ নির্বিকার। আর তাই জন্য আমরা বারবার বলছি যে এই নির্বাচনে এই পশ্চিমবঙ্গ সরকারের সাথে যে সমস্ত আধিকারিকরা যুক্ত আছে তার অধিকাংশই হচ্ছে করাপ্টেড, এবং তারা তৃণমূলের দলদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাই বারবার বলছি যে এই প্রশাসন দিয়ে নির্বাচন চলতে পারে না, এই পুলিশ দিয়ে। খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কলকাতা পুলিশে বড়সড় রদবদল, রাজ্য পুলিশেও রদবদল,
যে খবর আমরা পাচ্ছি, কলকাতার নতুন সিপি বা নগরপাল হচ্ছেন সৌমেন মিত্র, এমনটাই আমরা খবর পাচ্ছি। 2016 পর কলকাতা পুলিশের চেয়ারে ফের দেখা যাবে সৌমেন মিত্রকে। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কলকাতা পুলিশে বড়সড় রদবদল। 3টি পুলিশ কমিশনারেট, হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরে কমিশনার পদে, পুলিশ কমিশনার পদে রদবদল, এডিজি সিআইডি পদে রদবদল। অন্যদিকে যে খবর আমরা পাচ্ছি, এডিজি আইন শৃঙ্খলা পদেও রদবদল। অর্থাৎ নির্বাচন কমিশন সরিয়ে দেবে সেটা বুঝেই আগে ভাগে এই ধরনের পুলিশ অফিসারদেরকে সরিয়ে দেওয়া হলো বলে আপনার মনে হচ্ছে? একদম ঠিক। দেখুন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। যে সৌমেনবাবু যে কাজ করেছিলেন, যেভাবে নির্বাচন করে দেখিয়েছিলেন, কলকাতা পুলিশের যে মান মর্যাদা ছিল সারা বিশ্বের বুকে, পৃথিবীর বুকে, সেটা তিনি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তারপর পুরস্কার কি জিতল? মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিলেন। আর তাই জন্যে দেখুন, নিয়ে যাবে কোথায়? অধিকাংশ পুলিশ অফিসারদের যেভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, তাদের চাকুরি স্থলে, তাদের কর্মক্ষেত্রে একটা কালো দাগ লেগে গেছে। সেটা মমতা ব্যানার্জি কোনোদিন সরাতে পারবে না। আর তাই আগে ভাগে সেটা বুঝতে পেরে আজকে বুঝতে পারছেন, নির্বাচন কমিশন বারবার আসছেন, তাদের কাছে পুরো ট্র্যাক রেকর্ড আছে, একদম নিচু তলা অবধি, যে যারা পুলিশে রয়েছেন, যারা প্রশাসনিকভাবে যারা ভোটটা করাবেন, পুরো নির্বাচনের কমিশনের কাছে রেকর্ড আছে। আর তারা বুঝতে পেরেছেন সেই রেকর্ড দেখে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় তাহলে তাদের মুখ পুড়বে। কিছুদিন আগে আমার মনে আছে এডিজি আইন শৃঙ্খলার রিপোর্টে অসন্তুষ্ট ছিলেন নির্বাচন কমিশনার। রাজ্যে এডিজি আইন শৃঙ্খলার রিপোর্টে অসন্তুষ্ট ছিলেন, আবার রিপোর্ট তলব করা হয়েছিল। আমি আসছি রাজুদা, আমি এবার একটু চলে আসতে চাইবো ভাস্কর বাবুর কাছে। ভাস্কর বাবু, আপনাকে নতুন করে জানানোর কোনো দরকার নেই, দীর্ঘদিন ধরে আমাদের সংবাদ মাধ্যমে আপনি বসছেন প্যানেলিস্ট হিসেবে, আপনি জানেন বাংলায় রক্তস্নাত নির্বাচনের কথা, নতুন করে বলার কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে 21-এর বিধানসভা নির্বাচন আর কদিন পর হতে যাচ্ছে, সব ঠিক থাকলে আর মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে যাচ্ছে, সম্ভবত 17 থেকে 18 তারিখ এরকম একটা সময়, অর্থাৎ সরস্বতী পুজোর পর। কি মনে হচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার? আমি জানি না আপনি এতে অপোজ করতে পারেন। রাজুদা বললেন একটা কথা, যে এই রাজ্যের পুলিশের দ্বারা নির্বাচন হওয়া সম্ভব নয়। আমার বিনীত প্রশ্ন, উনি কি রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন? আপনারা দেখুন 2016 সালে নির্বাচনের পরে, সেখানে কিন্তু নির্বাচনের পরে কোনো দল কিন্তু প্রশ্ন তোলেনি, বিক্ষিপ্ত কিছু গোলমাল হয়েছিল। এবং 2019-এ বিজেপি যেখানে 18টা সিট পেল, তাহলে 18টা সিট কি করে পেল? মানে এখানে সকলেই ভোট দিতে পেরেছে এবং ভোট দিতে পারেনি ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলছে, এখন বলতে হয় বলে বলছেন। এবং রাজুদা একটা ভয়ঙ্কর কথা বলেছিলেন, আমি একটা টিভি চ্যানেলে দেখলাম, যে উনি বলেছেন যদি হিংসা হয় আমি তাহলে প্রতিহিংসা হবে। রাজুদা বলেছিলেন যে আমরাও ছেড়ে দেব না, আমরাও মারধর করবো বা ইত্যাদি ইত্যাদি এগুলো বলেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে যদি মানুষ ভোট দেয় না, মানুষ যদি ভোট দেয় তাহলে কোনো শক্তি তাকে আটকাতে পারে না। সারা পৃথিবীর কমিউনিস্ট কান্ট্রিগুলো থেকে আরম্ভ করে যেখানেই দেখবেন, যদি মানুষ চায় তাহলে কোনো প্রশাসন, কোনো লোক, কোনো কিছুই কিন্তু তাকে আটকাতে পারে না। প্রশ্ন হচ্ছে মানুষ কি আপনাদের ভোট দেবে? মানুষের ক্ষমতা থেকে কোনো বড় ক্ষমতা হতে পারে না। পুলিশ বা ক্যাডার বা গুন্ডা কেউই সেখানে মানে গুরুত্বপূর্ণ নয়। মানুষের ভোটের ফলেই কিন্তু 2011 সালে যে একটা সিপিএম এর পাথর ছড়ে গিয়েছিল কংগ্রেস, হিংসার আমরা একদমই চাই না। বলুন বলুন সৈকত দা, আমার একটা সৈকত দা, রাজুবাবু বলুন। হ্যাঁ, দেখুন যে কথাটা বারবার বলা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন বাংলার মানুষ দেখেনি, রক্তক্ষয়ী নির্বাচন। বলুন না 2016 বিধানসভা লোকসভা নির্বাচনে কি আপনারা ভোট দিতে পারেননি রাজুদা? আর আপনি বলুন, আপনি সল্টলেকে থাকেন, সল্টলেকে পৌরসভা নির্বাচনে
কত পঞ্চায়েত নির্বাচনে তো আপনার তো ভয় নেই, পঞ্চায়েত নির্বাচনে তো কেন্দ্রের নির্বাচন কমিশন ভোটটা করেনি রাজুদা। মানুষ আপনাকে একটা ভুল পরিস্থিতি ধরিয়ে দিই, আপনারা কেন্দ্রের নির্বাচন কমিশন রয়েছে, আপনি যেখানে থাকেন হ্যাঁ কিচ্ছু হয়নি, তার জন্য হাইকোর্টে কেস হয়েছিল রাজুদা, হাইকোর্টে কেস হয়েছিল রাজুদা, হাইকোর্ট কোনো রায় দিয়েছিল। মাননীয় বিচারপতিরা কি সেই নির্বাচন বাতিল করেছিলেন? আপনারা হাইকোর্টে কেস হয়েছিল রাজুদা, আপনি জানেন, হাইকোর্ট কিন্তু নির্বাচন বাতিল করার রায় দিতে পারত, দেয়নি তো। নিরপেক্ষ থাকতে দিন, একটা বিষয়, বাংলায় যে 140 জন বিরোধী রাজনৈতিক দলের নেতা মারা গেলেন, তার মধ্যে 130 থেকে 35 জন হচ্ছে বিজেপির কর্মী সমর্থক। তারা যে মারা গেলেন, এই মারা তারা কিভাবে গেলেন? সবাই কি অবসাদে আত্মহত্যা করলেন? ভাস্করদা নেতা আপনারা দেখুন 2019-এ যারা গন্ডগোল করছে, আপনার দলের লোকেরা যারা ঢুকেছে আপনার দলে, তাদের বিরুদ্ধে গোলমাল করছে। আপনারা 2019-এ যাদের জন্য ভোটে জিতলেন, তাদের উপরেই আস্থা রাখতে পারছেন না বলে অন্য দল থেকে লোক নিচ্ছে, তাদের ঢোকার ফলে আপনার দলের লোকেরাই গোলমাল করছে, বর্ধমানে পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে ইত্যাদি। না ভাস্করদা, আপনি একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বলছেন জনসভায় গিয়ে আপনারা হাতা খুঁড়তে দিয়ে রান্না করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জেতার পরেও সেই টিমের কি বলছেন ভাস্করদা, কি বলছেন? তৃণমূল থেকে আমার দলের দিকে দেখতে হবে না, প্রকাশ্য জনসভায় অনুব্রত মণ্ডলরা একেবারে হুমকি দিচ্ছেন। এটা অস্বীকার করবে? দলের গোষ্ঠীদ্বন্দ্বে সবথেকে বেশি খুন হয়েছে, বিধায়ককে খুন করেছেন, কাউন্সিলরকে খুন করেছেন। আপনারা তো জিতলেন 2019-এ 18টা সিট, তাহলে আপনাদের নতুন নেতার প্রয়োজন হলো কেন? বড় বড় কথা বলছেন কেন বলুন রাজুদা, বড় কথা বলছেন। মমতা ব্যানার্জি ভুলে গেলেন আজকে মানস ভুঁইয়াকে কেন নিলেন? মানস ভুঁইয়াকে নিতে হলো কেন? না আপনার দলের টিম ছিল। আমি আসবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একাধিক কংগ্রেস নেতার কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, তারাও কিন্তু আজকে বিষয়ে বক্তব্য রাখবেন। কারণ বাংলায় আক্রান্ত কংগ্রেসও, বাংলায় আক্রান্ত বামেরাও, ফলে সব মিলে তাদেরও বক্তব্য রয়েছে। তাদের বক্তব্য আমরা শুনবো, সুমনদার কাছ থেকে শুনবো সেই বক্তব্য। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি একেবারে সরাসরি সুমনদার কাছে যাব। তার আগে আমি একটু যেমনটা জানিয়ে রাখতে চাইবো, সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সন্ময়দাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। সন্ময়দা, আমি ততক্ষণে একটু সুমনবাবুর কাছে আসি। সুমনবাবু, কংগ্রেসের তরফ থেকেও তো আপনারা বারবার একই দাবি করছেন যে বাংলায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। তৃণমূল কংগ্রেস 2019-এ যে স্লোগান দিয়েছিল 42-এ 42, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294 আমার চাই, বা আমি 294 কেন্দ্রেই প্রার্থী, বকলমে সেটাই বোঝায়। এখন কিন্তু তৃণমূলকে সেই স্লোগান দিতে দেখা যাচ্ছে না, এখন কমে এসছে। এখন বলছেন আমরা 200 আসনের লক্ষ্যমাত্রা, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 225, কেউ বলছেন 200, কেউ বলছেন 350, কেউ বলছেন 400 ইত্যাদি নানান রকমের গল্প তারা বলছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বাংলার মানুষ তো ভোটটা দেবেন, তাতে তৃণমূলকে কেউ একটা ভোট দিতে পারেন, আবার 294 আসনেও জেতাতে পারেন। মানুষকে টার্গেট বেঁধে দেওয়া মানেই কি এক কথায় বকলমে মানুষের ভোটটাকে প্রভাবিত করা? দেখুন, এই মুহূর্তে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কাছে যা বিশ্বাসযোগ্যতা, উনি যত টার্গেট দিয়ে দেবেন, যত উনি হুমকি দেবেন, যত উনি প্রকাশ্য জনসভায় লোককে ধমকাবেন, 1 ইঞ্চি করে উনি আরো পিছিয়ে যাবেন। কারণ যে মানুষটি বদলা নয় বদল চাই ন্যারেটিভ ইউজ করে ক্ষমতায় এসছিলেন, তারপর বাংলার মানুষ দেখেছে একে একে কিভাবে রাজ্য প্রশাসনকে বলুন, সংবাদ মাধ্যমকে বলুন, সাধারণ মানুষকে বলুন, কিভাবে ভয় দেখিয়ে সবই করায়ত্ত করার উনি চেষ্টা করেছেন। এটা ওনার জন্যে, যিনি বারবার 34 বছরের বাম শাসনের অত্যাচারের কথা বলতেন, রাস্তায় বসে পড়তেন কথায় কথায়, তার জন্যে এটা অত্যন্ত লজ্জাজনক।
উনি যথেচ্ছ মিথ্যাচার করেছেন, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, সব দিক দিয়ে সেই মিথ্যাচার আজকে এক এক করে মানুষের সামনে খোলা খাতার মতন বেরিয়ে এসছে। তা সেই জন্য উনি কি টার্গেট বেঁধে দিলেন কি না বেঁধে দিলেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আগামী দিনে মানুষ কি চাইছেন। মানুষ চাইছেন একটি স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দল, দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং সর্বোপরি এমন একটি প্রশাসন যারা প্রশাসনিক কর্তাদের, আমলাদের, পুলিশ কর্তাদের নিজের দলীয় স্বার্থে ব্যবহার করবে না। সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন থেকে বাংলার মানুষ পেলেন না। যতই উনি বদলা নয় বদল চাক, এই সেই হাবি জাবি হেনা তেনা, একটা ছোট্ট জিনিস দেখুন, উনি খুব ভালো করে জানেন যে ইলেকশন নোটিফিকেশন হয়ে যাওয়ার পর ওনার যেসব পেটোয়া আমলা এবং পুলিশ অফিসাররা রয়েছেন তাদের উপরে স্ট্রিকচার দেবে ইলেকশন কমিশন। সেই স্ট্রিকচারের লজ্জা থেকে বাঁচার জন্য নিজেই আগে কিছু কিছু যেগুলো সবচেয়ে বেশি কালিমালিপ্ত বোধ হয় সেগুলোকে সরিয়ে দেওয়া হলো, যাতে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে সেই লজ্জার থেকে নিজেকে বাঁচানো যায়। তা এই হচ্ছে মানে 19-এর আগেও একটা দুটো ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এবার এবার এনমাস হচ্ছে। আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আপনারা মিডিয়াতেও দেখিয়েছেন, একটা কথা আজকে স্পষ্ট বলেছেন, সেটা 1 দফায় হোক বা 100 দফায় হোক, আমরা চাই এমন একটা নির্বাচন হোক যাতে মানুষ নিজের ভোট নিজে গিয়ে দিতে পারে। এইরকম নির্বাচন যেন না হয় যে মানুষ বুথে যাওয়ার আগেই জানতে পারলো তার ভোট দেওয়া হয়ে গেছে, বা বুথে যাওয়ার রাস্তায় এমন একটা পরিস্থিতি তৈরি করলো ক্ষমতাসীন দলের লোকেরা, সে ভয়ে ভোট কেন্দ্র অবধি পৌঁছতে পারলো না। আমরা সেই ধরনের এক শান্তিপূর্ণ মানে একদম গণতান্ত্রিক দরকার যে সবথেকে বেশি করে অনেক বেশি সময় ধরে এরিয়া ডমিনেশন করা। না না, সেই টেকনিক্যালিটিস সেটা কেন্দ্রীয় বাহিনী বলতে পারবে এবং নির্বাচন কমিশন বলতে পারবে যে এরিয়া ডমিনেশন কতদিন আগের থেকে প্রয়োজন, কিভাবে প্রয়োজন। একটাই প্রয়োজন, মানুষের মনে আস্থা তৈরি করা। আমরা তো পশ্চিমবঙ্গে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী এসছে স্কুলের মাঠে, বাচ্চাদের যে দোলনায় বসে বসে দুলছে, আর রাজ্য পুলিশ ভোটের ব্যবস্থা করছে। আমার পরিষ্কার মনে আছে 2019 সালের লোকসভা নির্বাচনের সময় একজন রাজ্যের মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর একজন অফিসারকে ধমকাচ্ছেন ভোট কেন্দ্রের গেটে দাঁড়িয়ে যে তোমরা থাকবে না, আমরাই থাকবো, আমি মন্ত্রী, আমি বলছি না। ইতিমধ্যেই তো নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে সিভিক পুলিশকে কোনোভাবে ভোটের মধ্যে ব্যবহার করা যাবে না। সিভিক পুলিশের কোনো প্রশ্নই ওঠে না। রাজ্য পুলিশকেও যতটা সম্ভব ভোটের বাইরে রাখতে হবে। সিভিক পুলিশকে ব্যবহৃত করা হবে কেন? কেন্দ্রীয় বাহিনী ভোটটা পরিচালনা করবেন এবং রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ, যাই বলুন, বিভিন্ন শহরের যেসব পুলিশ আছে তারা গাইড করবেন জায়গাটা। আমি সন্ময়দার কাছে আসবো। সন্ময়দা, একটা জিনিস আমরা জানি যে বারবার করে সবাই বলেন, এটা একজন শিশুও জানে বাংলায়, কারণ বাংলার একজন শিশু ও বাংলার ভোট সম্বন্ধে অনেক বেশি আইডিয়া রাখেন। আমার প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশের আন্ডারে থাকে, প্রত্যেকটি থানার আন্ডারে থাকে, সেটি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে পরিচালনার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের ওপর বা সেই থানা সংশ্লিষ্ট অফিসারের ওপর। অনেকে বলছেন যে যেহেতু পুলিশের ওপর দায়িত্ব থাকে, কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করা হয় অনেক ক্ষেত্রে, কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি ডিপ্লয়মেন্ট করা হয় না, এলাকা চেনানো হয় না, যে এলাকায় গন্ডগোল হচ্ছে সেখানে এমনভাবে তাদেরকে পৌঁছানো হয় যাতে পৌঁছতে 2 ঘন্টা টাইম লেগে যায়, তারা পৌঁছতে না পারেন সঠিক সময়। যদি এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে তো বাংলার মানুষের ভোট নিয়ে যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা তো বর্তমান থাকবে। এর জন্য তো আলাদা স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন রয়েছে। সৈকত, তোমরা লোকসভা ইলেকশনে দেখিয়েছিলে, একাধিকবার দেখিয়েছিলে আমার মনে আছে, যেখানে এরিয়া নমিনেশন করেও কোনো কাজ হয়নি এবং ঘুর পথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন জায়গায় লোকেশন বলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে সমস্ত ঘটনা শেষ হয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ কর্মীকে এক বন্ধনীতে রাখা বোধহয় ঠিক নয়। আমি এই পয়েন্টটা এখানে উল্লেখ করবো, তার কারণ পুলিশকেও মাননীয় আর বিশ্বাস করছেন না। রিসেন্টলি একটা ঘটনা তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে ওয়েলফেয়ার কমিটি বলে পুলিশের মধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন কালীঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মিস্টার বিশ্বাস বলে, এবং সমস্ত পোস্টাল ব্যালটের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, আইডেন্টিটি কার্ড সই করিয়ে
তাদের নিয়ে নেওয়া হচ্ছে। এবং আমি নিজের কানে সে অডিওটা শুনেছি, যেখানে একজন অফিসার বলছেন যদি কেউ ভোটার কার্ড আধার কার্ড না দিতে চায় তার নাম আর নাম্বারটা দিয়ে দেবো, অর্থাৎ পরবর্তীকালে ট্রান্সফার করবো। তার মানে পুলিশের মধ্যেও এই অবিশ্বাসের বাতাবরণ, যে জন্য পুলিশের পোস্টাল ব্যালট নিয়েও এই খেলাটা শুরু হয়েছে। কিন্তু এবার আমাদের কাছে সেরকম একটা ডকুমেন্ট রয়েছে, এই যে আমার কাছে যে ডকুমেন্টটা আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই ডকুমেন্টেশন, এই যে একেবারে সরাসরি আমি দেখাচ্ছি আমার কাছে সেই ডকুমেন্টেশন। পুলিশকেও কিন্তু মাননীয় বিশ্বাস করতে পারছেন না, তার কারণ পুলিশের পোস্টাল ব্যালটটাও ছিনতাই হচ্ছে, মানে কি ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছেছে দেখো। এবার কতিপয় পুলিশ অফিসারকে, অনুপ্রাণিত পুলিশ অফিসার বা পুলিশ কর্মচারীকে তারা নিয়েই খেলাটা খেলাচ্ছেন, এবং সারা পশ্চিমবঙ্গে এই খেলাটা গত 2014 ইলেকশন আমরা দেখেছি, 2019-এর ইলেকশনে দেখেছি, এবং এবারও দেখার সুযোগ থাকবে। প্রশ্নটা হচ্ছে আমার এখানে যে পলিটিক্যাল উইলটা, যে রাজ্য যারা শাসন করছেন তাদের রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছা। আমরা প্রমাণ পেয়েছি পঞ্চায়েত নির্বাচনের সময় 34% মানুষকে নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি। 72 না 74 জন মানুষ মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোটান্না থেকে দাঁড়িয়ে বলেছিলেন ওগুলো স্ট্রে ইনসিডেন্ট। ফলে স্বাভাবিকভাবে যে কোনো পুলিশ অফিসার যদি স্ট্রিক্টলি শক্তভাবে কাজ করে, আমার মনে আছে সন্ময়দা, বাঁকুড়ায় 2019 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের প্রতিনিধিকে বাঁকুড়ায় একটি ঘটনায়, একটি ভোট কেন্দ্রের বাইরে আটকে রেখেছিলেন। আজকে যিনি সেখানকার সাংসদ ডক্টর সুভাষ সরকার, তিনি এবং আমাদের প্রতিনিধি সেই সময় তাকে আটকে রাখা হয়েছিল দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা, তিনি বেরোতে পারেননি সেখান থেকে। আমার মনে আছে সেই ঘটনার দিন, 2019 সালের কথা বলছি। না সৈকত, আমার এখানেই প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে বাংলার সব ব্যাপারে এগিয়ে বাংলা স্লোগান দেওয়া হচ্ছে তো এগিয়ে বাংলা একটা প্রেসিডেন্স তৈরি করুক না, যে আমি ভোটারদের ওপর নির্বাচনী প্রচার পর্যন্ত প্রভাব বিস্তার করব, তারপর থেকে ভোটার তার নিজের ইচ্ছেতে কাজ করবে। বেশ, আমি এই সদিচ্ছাটা থাকবে না কেন? বেশ, বিহারে তো রিসেন্টলি ইলেকশনটা হয়ে গেল, সেটা থেকে ক্যান উই নট টেক আ লেসন, যে অন্তত বিহার যদি পারে আমরা বাংলা পারবো না? আসলে এখানে একটা প্রশ্ন সন্ময়, আমার মনে হয় এটা আলোচনা দরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন, বাংলা যা ভাবে গোটা পৃথিবী বা গোটা ভারতবর্ষ তারপর ভাবে। চেষ্টা করছেন যে বাংলায় আজকে যেভাবে দুর্নীতি ভারতবর্ষে এবার চালু করো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ বাংলার মানুষ জাগ্রত হয়েছেন, সচেতন হয়েছেন, নিজের ভোট নিজে দিতে চাইছেন। আমরা এই নিয়ে আলোচনায় থাকছি এবং বিরতিতে যাব। বিরতির পর আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রথযাত্রার অনুমতি পাওয়া গেছে মৌখিকভাবে। প্রথম দফার রথযাত্রার অনুমতি পাওয়া গেছে, 2টি জেলার ওপর দিয়ে সেই রথযাত্রা আসবে, ব্যারাকপুরে এসে শেষ হবে। তার যাবতীয় তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের প্রতিবেদন নিয়ে আমরা ফিরব বিরতির পর। সঙ্গে গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির রথযাত্রা নিয়ে সংঘাতে জড়িয়েছিল রাজ্য প্রশাসন, জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। আইনের গেরোয় শেষমেশ গড়াতে পারেনি রথের চাকা। রথের গতি আটকালেও নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় শাসক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তৃণমূল যখন 22টি আসন পেয়েছে, তখন বিজেপি পেয়েছে 18টি আসন। 2 বছর আগের ঘটনা মাথায় রেখে বিধানসভা নির্বাচনের আগে সেই পথে হাঁটেনি রাজ্য প্রশাসন। ভোটের আগে 5টি পৃথক রথযাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি, যার পোশাকি নাম পরিবর্তন যাত্রা। অনুমতি চেয়ে আগেই নবান্নে চিঠি দিয়েছিল তারা। সেই চিঠির প্রেক্ষিতে নবান্ন জানিয়ে দেয় রথযাত্রার অনুমতি দেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। 6 ফেব্রুয়ারি শনিবার নদিয়ায় রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। প্রথম দফার সেই রথযাত্রার অনুমতি দিয়েছে নদিয়া জেলা প্রশাসন। তবে আইন শৃঙ্খলার প্রশ্নে দেওয়া হয়েছে 11 দফা শর্ত। বলা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে দ্বিস্তরীয় শক্তপোক্ত ব্যারিকেড তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোভিড প্রোটোকল মেনে চলতে হবে উপস্থিত সমর্থকদের। পর্যাপ্ত সংখ্যায় পরিচয়পত্র সহ স্বেচ্ছাসেবক রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্রের নমুনা পাঠাতে হবে পুলিশের কাছে। সভাস্থলে নির্দিষ্ট উচ্চতায় মঞ্চ তৈরি করতে হবে। সভা শেষ না হওয়া পর্যন্ত যথেষ্ট সংখ্যায় সিসিটিভির ব্যবস্থা রাখতে হবে। এই রথযাত্রা চলবে একদিন। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মধ্য দিয়ে রথযাত্রা শেষ হবে ব্যারাকপুরে। তবে নদিয়া জেলা প্রশাসন অনুমতি দিলেও দলীয় টুইটার হ্যান্ডেলে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, কোনো যাত্রার অনুমতি দিতে অস্বীকার করেনি রাজ্য সরকার। বিজেপি বিরূপ প্রচার করতে চাইছে, যার সত্যতা এবং ভিত্তি কোনোটিই নেই। তাদের যাত্রায় অনুমতি দেয়নি রাজ্য সরকার, তেমন প্রমাণ দেখাক বিজেপি। তাদের নিশানা করা হচ্ছে এমনই দাবি করতে চাইছে বিজেপি। রথযাত্রার মধ্যে তো একটা রিলিজিয়াস কনোটেশন আছে। এখন
রাজ্য সরকার তো বলেছে যে স্থানীয় প্রশাসন তারা ঠিক করবে ওদের রথযাত্রায় অনুমতি দেবে কি দেবে না বা কি ব্যবস্থা নেবে। ওই রথযাত্রা সম্পর্কে বাংলার মানুষ সতর্ক আছেন। ওই রথযাত্রা কি পরিমাণে নিম্নবর্গের মানুষকে দূরে সরিয়ে দেয়, মতুয়াদের দূরে সরিয়ে দিয়ে দেয়, নমশূদ্রদের দূরে সরিয়ে দেয়, সংখ্যালঘু মানুষকে দূরে সরিয়ে দেয়, এটা বাংলার মানুষ জানেন। প্রথম রথযাত্রার অনুমতি দিলেও বাকি রয়েছে এখনো 4টি। বিজেপির আশা বাকিগুলির ক্ষেত্রেও অনুমতি দেবে প্রশাসন। परिवर्तन यात्रा टीएमसी के लिए अंतिम यात्रा हो रही है, इस प्रकार सोचते हैं, इसलिए उसको रोकने का प्रयास कर रहे हैं। देखेंगे, उसको आगे तक समय है, वो किसी न किसी प्रकार से यात्रा निकलेगी। রথযাত্রা নিয়ে মামলা আদালতে বিচারাধীন, তাই এর মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী। বিজেপি রথযাত্রা বাতিলের দাবিতে গত বুধবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী 9 ফেব্রুয়ারি এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। এ নিয়ে আমরা আলোচনায় যাব। আলোচনায় শুরুতেই আমি একটু ভাস্করদার কাছে যাব। ভাস্করদার কাছে আমার প্রশ্ন, ভাস্করদা, রথযাত্রায় আপত্তি কেন? রথযাত্রায় আপত্তি কেন, কি কারণে? রথে আতঙ্ক কিসের? এটা তো আর জয় শ্রীরাম নয়। হ্যাঁ, বলছি আপনি একটুখানি বলতে দিন। আরে বলি সৈকতদা, আপনি থাকলে এমনিতেই সুযোগ কম পাই, তারপরে যদি আপনি এতটা বলেন আমি বলতে পারি না। একটা কথা শুধু বলে আমি এটার উত্তর দিচ্ছি। সন্ময়দা এসেছেন। সন্ময়দা, সত্যি বলছি, যখন সৌমেন মিত্রকে কলকাতার সিপি করা হলো, কমিশনার করা হলো, তখন আপনার কথা মনে পড়ছিল, কারণ আপনি বিভিন্ন আলোচনায় এই সৌমেন মিত্রকে ট্রান্সফার করা নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন। আর একটা তথ্য সংশোধন করে নিই যে পোলিং এজেন্ট, এই পোস্টাল ব্যালটে গতবারেও তৃণমূল সরকার কিন্তু হেরে গিয়েছিল পোস্টাল ব্যালটের ভোটে। সুতরাং যদি প্রভাবিত করা থাকতো তাহলে পোস্টাল ব্যালটের ভোটগুলো তৃণমূলের পক্ষেই থাকতো। এবারে আসছি রথযাত্রার প্রসঙ্গে। দেখুন, রথযাত্রা 1990 সালে সেপ্টেম্বর মাসে লালকৃষ্ণ আদবানিজি করেন। লালকৃষ্ণ আদবানিজি যেখানে যেখানে গিয়েছিলেন আপনারা যদি দেখেন যে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। এখন রথযাত্রা করলে যদি কোনো দাঙ্গা না ছড়ায়, কোনো অশান্তি সৃষ্টি না হয়, তাহলে রথযাত্রাতে আপত্তি থাকার কথা নয়। স্থানীয় প্রশাসন সে বিষয়টা দেখবে। এবারে কোনো জায়গাতে রথযাত্রা মানে একটা বিলাসবহুল বাস, তার মধ্যে লোকজন থেকে যে যে জায়গাগুলো যায় এবং সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় গেলে বিভিন্ন সময় সমস্যা দেখা দিয়েছে। নির্বাচনের প্রচারের সঙ্গে রথযাত্রাটা একটা ধর্মীয় বিষয় যুক্ত হয়ে থাকে বলে এটা বিভেদের সৃষ্টি হয়, সাম্প্রদায়িকতা, দাঙ্গা হয়েছে। এই জায়গা থেকে বলা হয়েছে যে রথযাত্রার অনুমতিটা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন হয়তো কিছু কারেক্টিভ মেজার্স নিচ্ছে, এটুকু বলতে পারি। কারণ প্রচার করার সমস্ত অধিকার সকলেরই আছে, করতেই পারবেন। ইতিহাস ভালো নয় বলে 98 সালেও দেখুন, 2006 দেখুন, আপনি যখনই রথযাত্রা বেরিয়েছে তখনই দেখবেন সেই যে যে জায়গাগুলো গেছে এবং সেখানে আপনার গোলমাল হয়েছে। আমরা আশা করব বাংলা শান্তিপ্রিয় মানুষের কাছে আপনারা রথযাত্রা করুন, কিন্তু যেন কোনো রকম সাম্প্রদায়িক বা কোনো গোলমাল বা কোনো দাঙ্গা হাঙ্গামা না বাঁধায়। দেখুন, বাংলায় তো তর্কের খাতিরে যদি ধরে নিই যে বাংলায় কেউ যাত্রা বার করেনি এরকম, আর যাত্রা না বার করা সত্ত্বেও একটার পর একটা খুন হয়েছে আজকে এই তৃণমূল কংগ্রেসের আমলে। একটার পর একটা গোষ্ঠী সংঘর্ষ হয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের আমলে। তা সুতরাং দেখুন, ছল চাতুরি খুঁজছে। আমি যেটা বলতে চাইছি যে দেখুন, এই যাত্রা বেরোচ্ছে, পরিবর্তন যাত্রা, আর বাংলার মানুষের যাত্রা। বিজেপি তো কেবল নামের আয়োজক, এই যাত্রা তো বাংলার মানুষের যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলায় যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, এই বাংলাতে যেভাবে নির্বাচন করতে জানি, এই বাংলায় যেভাবে অন্যায় শাসন ব্যবস্থা চলছে, এই বাংলায় যেভাবে আজকে শিক্ষা থেকে কর্মসংস্থান যেভাবে নিচুর দিকে নেমে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে নেমে গেছে, আর এই সকলকে কেন্দ্র করে একদিকে নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষের উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়নের আঁচ আমাদের বাংলার বুকে পুরোটা পড়ছে না। আর তাই জন্যে ভারতীয় জনতা পার্টি আজকে পরিবর্তন যাত্রার উদ্যোগ করেছে। তারা সেই পরিবর্তন যাত্রা আজকে বাংলার মুখে চালাচ্ছে। আর এই যাত্রা কিন্তু শুধু আমরা আবার বারবার বলছি আমরা আয়োজক, এ যাত্রা হচ্ছে বাংলার মানুষের যাত্রা। আর এই যাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গে কিন্তু প্রকৃত পরিবর্তন হবে। আর যেই পরিবর্তনের মাধ্যমে
আজকে বাংলায় যে সোনার বাংলা স্বপ্ন মানুষ দেখছে, সেই সোনার বাংলা গঠন হবে। আজকে কল্পনা করুন তো, বড় বড় কথা বলছে। আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ আমরা পুলিশ মনে করি সব পুলিশ খারাপ নয়, কিন্তু পশ্চিমবাংলায় কি হয়েছে, দক্ষতা কোথায়? দক্ষ পুলিশদের আজকে পিছনে সারিতে দিয়ে দিয়েছে। আর যত হচ্ছে ঘুষখোর রয়েছে, যারা যারা তৃণমূলের দালালি করছে, দলদাস রয়েছে, তারা আজকে প্রথম সারিতে উঠে এসছে। আর তাই জন্য বাংলার এই শাসন ব্যবস্থা এই অবস্থা হয়ে গেছে, দুরবস্থা হয়ে গেছে। আর তাই বাংলার মানুষ কিন্তু আজকে প্রতিবাদ করছে। বেশ, আমি রাজুদা অবশ্যই আসছি আপনার কাছে। এই মুহূর্তে রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন দমদম এয়ারপোর্ট চত্বর থেকে। কিছুক্ষণের মধ্যেই, আর নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই জেপি নাড্ডা আজ রাতে আসছেন কলকাতায়। আগামীকাল দিনভর কর্মসূচি এবং রাত 10টা-11টা নাগাদ আগামীকাল তার দিল্লি উড়ে যাওয়ার কথা। এই যে প্রায় 24 ঘন্টার ঝটিকা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, এই মুহূর্তে বিমানবন্দরের ছবিটা ঠিক কেমন? কত কর্মী সমর্থকরা গিয়েছেন, এই পরিস্থিতি জানবো। রাজা, এই মুহূর্তে ঠিক কি ছবি? রাজা, শোনা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি ছবি বিমানবন্দর চত্বরে? একেবারে সৈকত, তোমায় যে বিষয়টি জানাবার চেষ্টা করবো, যে যেমনটা এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে রাত ঠিক 9:30টার সময় জেপি নাড্ডা তিনি কিন্তু এসে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। তুমি জানো যে একদিনের সফরে তিনি আসছেন। আগামীকাল যেমন উত্তরবঙ্গের মালদহে তিনি যাবেন, একই সঙ্গে তোমায় বলবো যে নদিয়া জেলার সেখানকার যে নবদ্বীপ, সেখানেও তিনি পৌঁছবেন। এই মুহূর্তে বিমানবন্দরের দৃশ্য তোমায় দেখানোর চেষ্টা করব। মুকুল রায় তিনি নিজে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই, এবং তিনি এবং রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছেন, বিজেপির নেতৃত্ব, তারাও কিন্তু একে একে আসছেন। সর্বভারতীয় সভাপতি তাকে স্বাগত জানাতে কিন্তু এই মুহূর্তে গোটা বিমানবন্দরে সাজো সাজো রব। তুমি জানো যে জেপি নাড্ডা কার্যত প্রত্যেক দিন নিয়ম করে তিনি কিন্তু বলা যেতে পারে এই বঙ্গে আসছেন। কখনো তিনি বর্ধমানে কর্মসূচি নিচ্ছেন, কখনো তিনি আবার রাখছেন নদিয়াতে, কখনো আবার রাখছেন উত্তরবঙ্গের মালদাতে। ফলত সবকিছু রাজা, মুকুল রায় রয়েছেন, মুকুল রায়ের সঙ্গে কি একটু কথা বলা যায়? সেখানে কি বলছেন তারা? কর্মসূচি আগামীকাল রথযাত্রা নিয়েই বা মুকুল রায়ের কি প্রতিক্রিয়া, একটু যদি কথা বলা যায় রাজা। আমরা জানি যে কাল বাদে পরশুদিন সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনিও কিন্তু রাজ্য সফরে আসছেন। একই সঙ্গে 11-12 তারিখে একটা কিন্তু বড় কর্মসূচি নেওয়ার একটা পরিকল্পনা চলছে। মূলত সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু প্রত্যেকে বিমানবন্দরে এসছেন জেপি নাড্ডাকে স্বাগত জানাবেন বলে। যদিও এখনো পর্যন্ত 1 ঘন্টা সময় লাগবে যে জেপি নাড্ডার কলকাতায় পৌঁছতে। আগামীকাল সন্ধ্যেবেলাতে তিনি একটি সাংবাদিক সম্মেলনও করবেন। সেক্ষেত্রে যেমনটা ধরা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি শহরে এসে, বঙ্গ সফরে এসে তিনি কি বার্তা দেন, অর্থাৎ আগামীর বেশ কিছু কর্মসূচি হয়তো জেপি নাড্ডা তিনি ঘোষণা করবেন সরাসরি কলকাতা সাংবাদিক সম্মেলনে বসে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। রাজা, মুকুল রায়ের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? মুকুল রায় কি বলছেন? আগামীকাল রথযাত্রা, কি বলছেন? দেখো, চেষ্টা করবো মুকুলবাবুর সাথে কথা বলার। তিনি এসছেন, তিনি বেশ কিছু সময় আগে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন, তিনি কথা বলছেন প্রত্যেকের সঙ্গে। এবং জেপি নাড্ডা তিনি আসছেন রাত পোহালে। মুকুলবাবুর সাথে কথা, মুকুলবাবু, জেপি নাড্ডা তিনি শহরে আসছেন বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে একটা উৎসবের আমেজে আপনারা ভোট প্রস্তুতি শুরু করে দিলেন। ভোট তো আর ঘোষণা হতে কয়েকদিন মাত্র দেরি। লিটারেলি আমার হিসেবে আর 100 দিনের মধ্যেই পশ্চিমবাংলায় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় নির্বাচনী দামামা প্রায় বেজে গেছে বললেই হয়। তারই অঙ্গ হিসেবে চলছে। কালকে আজকেই আসছেন সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির জেপি নাড্ডা। তারপরেই একের পর এক আছেন, এদিকে প্রধানমন্ত্রী আছেন, তারপরেই অমিতজি আছেন, বহু মানুষ আসবে যাবে।
এবং এর মধ্যেই ভারতীয় জনতা পার্টি তার যাত্রাপথ শুরু করেছে। আপনারা ঠিক যে সময় দাঁড়িয়ে নির্বাচনের লড়াইয়ের একটা রণকৌশল সাজাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজ বাজেট ঘোষণা করতে গিয়ে কার্যত দরাজ হয়েছেন। মুহূর্তে আমি যাকে বলি আমার দায়ও নেই দায়িত্ব নেই, মুখ্যমন্ত্রীর অবস্থা এখন তাই স্বাভাবিকভাবেই তার দায় দায়িত্ব নেই, সে যা খুশি বলতে পারে। আরে এই যে বাজেট, এই বাজেট তো প্লেসও হবে না, ঘোষণাও হবে না, কিছুই হবে না, অর্থাৎ যা খুশি বলে দিচ্ছেন উনি। একেবারে তুমি দেখতে পাচ্ছ মুকুল বাবু, একেবারে রাজা, আমরা অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের এই প্রতিবেদন সামনে তুলে ধরার জন্য, যে মুকুল রায়রা অপেক্ষা করছেন কিছুক্ষণ, প্রায় মিনিট 40-এর মধ্যেই দমদম বিমানবন্দরে নামবে জেপি নাড্ডার বিমান এবং তারপর তিনি চলে যাবেন হোটেল ওয়েস্টিনে, সেখানে রাত্রিবাসের পর সাংবাদিক বৈঠক আগামীকাল রয়েছে এবং তারপরে তিনি দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে। সব মিলে আমরা কর্মসূচিতে রাখবো, মাল্টি ক্যাম্প সম্প্রচার হবে একমাত্র সিএনএর পর্দায়, বাংলা সংবাদ মাধ্যমের দুনিয়ায়। আমরা এ নিয়ে আলোচনায় থাকছি যে এই রথযাত্রাতে আপত্তি কেন তৃণমূলের, অর্থাৎ রথযাত্রাকে কি ভয় পাচ্ছে তৃণমূল? এ নিয়ে আলোচনায় আমরা অবশ্যই যাব বাকি বক্তাদের কাছে, বিরতির পর সঙ্গে থাকবে। আমি আলোচনায় আসবো, আলোচনায় সুমনদার কাছে আসবো। সুমনদা, এই যে রথযাত্রা বের করছে, যাকে পরিবর্তন যাত্রা বলা হচ্ছে, এটা তো ভোটেরই একটা অংশ এবং যদি আমি হিসেব সব ঠিকঠাক থাকে তাহলে আগামী 10 দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, এটা প্রায় পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তাহলে এক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে যাবতীয় আইন শৃঙ্খলার দায়িত্ব সবকিছু চলে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কিছু থাকবে না ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর। সুতরাং বিজেপি কি সত্যিই চাইবে যে ওই সময় কোনো রকম অশান্তি বা গন্ডগোল হোক, যে কথা একটু আগেই ভাস্করদা বলছেন? দেখুন, বিজেপি কি চাইবে না চাইবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, ওনাদের কি হিডেন এজেন্ডা রয়েছে। তবে একটা কথা বলি, এই যে রথযাত্রা, তার অনুমতি, আনুষ্ঠানিক অনুমতি, মৌখিক অনুমতি, এর ভিতরে না গিয়ে আমি তো একজন জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি এই রথযাত্রাটাকে দেখছি ভীতি যাত্রা হিসাবে। ওনাদের কাছে এই রথ শব্দটা, আমরা ছোটবেলার থেকে যখন দল করতে শিখেছি, আমরা তো দলীয় কর্মী, একদম পুরো রাস্তায় থাকি, আমরা সংকল্প যাত্রা শুনেছি, প্রতিবাদ যাত্রা শুনেছি, সংহতি যাত্রা শুনেছি, এই সব শব্দের সঙ্গে আমাদের পরিচয় আছে। ওনাদের কোনো কিছু হলেই একটা রথ নিয়ে, রথ শব্দটা ব্যবহার করা, তার থেকে কিছু একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা, এগুলি হচ্ছে ওদের প্রাথমিক এজেন্ডা। এইটা ওনারা করবেন। আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনাদের এই বিষয়ে সহমত? আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহমত কি সহমত নই সেটা বড় কথা নয়। আমি কংগ্রেস আদর্শে বিশ্বাস করি, জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি। আমি এইটুকু খুব ভালো করে বুঝতে পারি, ওনাদের এই রথযাত্রা মানেই তার ভিতরে কোনো হিডেন এজেন্ডা থাকে এবং একটা সম্প্রদায়কে দূরে সরিয়ে দেওয়ার এজেন্ডা, একটা সম্প্রদায়কে কাছে টেনে নেওয়ার এজেন্ডা, পোলারাইজ করা ভোটটাকে, এটা ওনারা খুব সন্তর্পণে সারা ভারতবর্ষে করেছেন এবং বাংলার মাটিতে ওনারা এটা করার চেষ্টা। সন্ময়দা, এই যে ভীতি প্রদর্শনের কথা বলছে, আর কদিন পরেই বিধানসভা নির্বাচন, সত্যি কি বিজেপির এজেন্ডা এইরকম থাকবে যে বাংলায় ভীতি প্রদর্শন করা বা বিভেদের রাজনীতি সৃষ্টি করা? কারণ যদি সেটা হয় তাহলে গোটা বিষয়টাই তো একজন শিশুও বুঝবেন যে গোটা দায় গিয়ে চাপবে বিজেপির ওপর, তারা সেটা করতে যাবেন কেন? না, আমার কথা হচ্ছে আমি ধরে নিলাম যে ধর্মীয় এজেন্ডা, তো পুরীর জগন্নাথ মন্দিরে যখন রথ বেরোয় তখন কি সেটা বিভাজনের রথযাত্রা? এটা আমার মনে হচ্ছে এই কারণে আজ সন্ময়দার পছন্দের লোক কলকাতার কমিশনার হয়েছেন। আরে আপনি অন্য লাইনে যাচ্ছেন, প্রশ্নের উত্তর তোলা আছে, দেবো একটু অপেক্ষা করুন। প্রশ্নটা হচ্ছে রথ বললেই ভয় কেন, রাম বললে ভয়? আমার প্রশ্নটা এখানেই, রাম বললেই ভয়, কারণ ওনারা রাম কা নাম বদনাম করে, তাই ভয়, তাই ভয়। আর আপনি সন্ময়দা, একদম উইথ ডিউ রিগার্ড, আপনি পুরীর রথযাত্রার কথা বললেন, তো সেটা তো একটা ধর্মীয় ঘোষিত ধর্মীয় প্রোগ্রাম। আপনাকে সুমনদা এই কথাটাই বলছি, রথ বললে রথ শব্দটার মধ্যে ভয় কেন, রাম শব্দটার মধ্যে ভয় কেন? আমরা তো বাংলায় বলি রামরাজ্য, রামরাজ্য কথাটা কোথায় বলি? আপনি রথযাত্রা যেটা রথ কি, এটা কি কোনো জগন্নাথের থাকবে? আমরা রামরাজ্য বলতে একটা কাল্পনিক একটা ভালো রাজত্বের কথা বলি, তো স্বাভাবিকভাবেই রথযাত্রাটা একটা পবিত্র যাত্রা হিসেবে নিতে অসুবিধাটা কোথায়? আসলে অসুবিধাটা হলো
আরে দাঁড়ান না, আপনি বলবেন ভাস্কর বাবু, অনেক সময় পাবেন বকবক করে যাচ্ছে। সংখ্যালঘু ফুরফুরা শরীফে গিয়ে ফুরফুরা শরীফে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বেরিয়ে এসে বললেন ধর্মীয় পীঠস্থানে, ধর্মীয় না, ধর্ম নিরপেক্ষতার পীঠস্থানে আমি এসেছিলাম বলেছিলেন সেখানে। পরবর্তীকালে দেখা গেল আব্বাস সিদ্দিকী মিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছেন। কোন মিম বলার অপেক্ষা রাখেন, আমি ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না। মিমের সঙ্গে আব্বাস সিদ্দিকের এগ্রিমেন্ট হচ্ছে, আর সেই আব্বাস সিদ্দিকে ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে। এইসব ধর্মনিরপেক্ষতার ভণ্ডামিটা বাংলার মাটিতে মানুষ ধরে ফেলেছে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে বলছি, আমরা ফুরফুরা শরীফকে ধর্মনিরপেক্ষতার পীঠস্থান বলছি, আবার পাশাপাশি যদি বিশ্ব হিন্দু পরিষদের কাছে ভারতীয় জনতা পার্টি যায় কোনো সাহায্যের জন্য, তখন সেটা সাম্প্রদায়িক। এই খেলাটা বন্ধ হওয়া দরকার বাংলার মাটিতে। পরিষ্কার ভাবে সৈকত, আমি একটা কথা বলি, রথ বললে সহজ সরল সাবলীল ভাবে নিতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা আদবানিজি তো দেখিয়ে দিয়েছেন, সভাপতি আপনি আমাকে ব্যাখ্যা দিন, এটা আলাদা ব্যাখ্যা দিন। একই লোকের বিভিন্ন রূপ। গত 2 বছরে বক্তৃতাগুলো যদি অ্যানালাইজ করেন, আপনি ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসেবে আব্বাস সিদ্দিকীকে বলতে পারবেন? আমি একই উত্তর আপনাকে দেব। আপনি বলুন। আমি একই উত্তর আপনাকেও দেব। উত্তরটা দিন। বাবা, আপনি যদি এখন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বিজেপিকে ফারাক করে, তাহলে আপনি নতুন বিজেপি জয়েন করেছেন, এই দুটো এক। আপনার পরিচিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বিজেপি বক্তৃতাগুলো দিয়ে। আপনি শুনুন না, অস্বীকার করতে পারবেন না। আমি যদি ধরেও নি তর্কের খাতিরে আজকে ভোটের টানে তাকে আপনি ধর্মনিরপেক্ষ কথা বলছেন। না, আজকে একটা আমি যদি আপনার তর্কের খাতিরে ধরেও নি, ওনার কোনো কথা আপনার এককালে খারাপ লেগেছিল, এককালে নয়, এখনো ইউটিউবে উনি যদি সঠিক ধর্মনিরপেক্ষতা মেনে চান, তাতে সংখ্যালঘু সম্প্রদায় ভয় পেয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, বাইরে যদি আমি একটা মুখোশ পরি, এই মুখোশটা পরে থাকলে তাহলে আমার সমস্ত পাঁচটা মুছে যায় কি? এই জন্যই সম্মান বলা আপনাদের টার্গেটে থাকে একটা সম্প্রদায়কে একদম আলাদা করা। রাজুদা বলুন, ছেলের নাম প্রার্থী হতে পারে। রাজুদা বলুন, ইত্তেহাদুল মুসলিমিন, আব্বাস সিদ্দিকীর দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বলবো কি করে? সব সময় দাঙ্গা বাজানোর চিন্তা করে আপনারা ভাবছেন। একটু বলতে দিন, বলতে দিন। হ্যাঁ, যারা এই সংখ্যালঘুদের কথা ভাবছে, সরাসরি বলছি, আজকে চিন্তা করুন তো, আজকে প্রথমে এই পশ্চিমবাংলায় তাদেরকে শোষণ করেছিল, আর তারপর তোষণ করেছিল। আজকে তো আমার একদম সরাসরি প্রশ্ন, আজকে সারা ভারতবর্ষের বুকে আপনি দেখুন, পশ্চিমবাংলায় সব থেকে বেশি যদি কেউ খুন হয়ে থাকে, তাহলে সংখ্যালঘুরা খুন হয়েছে এই তৃণমূল গুন্ডাদের হাতে। বড় বড় কথা বলছে আজকে উত্তরপ্রদেশে আমরা ক্ষমতায় আছি, আজকে আসামে আমরা ক্ষমতায় আছি, সেখানে সংখ্যালঘুরা নেই। গুজরাটে ক্ষমতায় আছি, সংখ্যালঘু নেই। সুতরাং যে প্রচার চালানোর প্রচেষ্টা আছে, দেখুন বাংলার মানুষ বুঝে গেছে এখন। আর তাই এই যে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে, এ তো মানুষের যাত্রা বেরোবে, আর এই মানুষের যাত্রাকে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তাই তাদের ভয়ে ঘুম উড়ে গেছে। আর এই পরিবর্তন যাত্রাকে নিয়ে এত চর্চা হচ্ছে। আমি তো আবারও বলছি, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষ পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আনবে। আর তাই জন্য তৃণমূল কংগ্রেস। রাজুদা একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন আমি করতে চাইছি, এই বিজেপির সঙ্গেই তো আপনারা বলেছেন আপনার দল সরকারে ছিলেন, এই বিজেপি সরকারেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো বিজেপিকে নিয়ে এত আপত্তি ছিল না। এখন বাংলা দখলের যখন বিজেপি চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ কারণ কি? খুব পরিষ্কার করে এটা আমি জানতে চাইবো। সেখানে বিভেদের রাজনীতি তৈরি করছেন আপনারা নিজেরাই বলেছেন যে আমরা দেখুন, মমতা ব্যানার্জি গিরগিটেকেও হার মানাবে, মমতা ব্যানার্জি গিরগিটেকেও হার মানাবে। আজকে এখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে দিল্লিতে গিয়ে সিপিএম এর হাত ধরে, কংগ্রেসের হাত ধরে আন্দোলন করছে। বাংলার মানুষ তাকে বিশ্বাস করবে? গিরগিটকে লজ্জা দিয়ে দেবে মমতা ব্যানার্জি।
তার কথা আর কি বলবেন? বেশ, বাংলার মানুষ তার খেলা ধরে ফেলেছে। বেশ, আমি আলোচনায় আসছি রাজুদা, আপনার দলীয় কর্মসূচিতে রয়েছেন জেলায়, সেহেতু আপনার দলীয় কর্মসূচি রয়েছে, সে কারণে আপাতত আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে অবশ্যই আবার প্যানেলিস্ট হিসেবে আপনাকে পাবো। আপনার এই বিজি শিডিউলের মধ্যেও বাংলার মানুষ আপনার কথা শুনবেন। আমরা রাজুদাকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায়, কিন্তু বাকি 3 বক্তা আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। এরপর আমরা ফিরে আসছি রাজ্য বাজেট নিয়ে। রাজ্য বাজেটে আজকে কল্পতরু হওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার বাজেটে 2টি বিষয়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি। 1, বাংলার স্বাস্থ্য, 2, বাংলার নারী নিরাপত্তা। কোথাও উল্লেখ নেই, অন্তত বাজেট বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উল্লেখ করলেন না। যখন বাংলার বুকে, আজকে কলকাতা শহরের বুকে জোড়াবাগানে একটি এত বড় মারাত্মক পৈশাচিক অমানবিক ঘটনা ঘটে গেল, সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় কোনো কথা বললেন না। যেদিন কলকাতায় কার্যত পার্শ্ব শিক্ষকরা বিক্ষোভ দেখালেন, টানা হেঁচড়া হলো, সেই পার্শ্ব শিক্ষকদের মন পাওয়ার জন্য তিনি যা বললেন তাকে ধিক্কার জানিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। আলোচনায় আসবো বিরতির পর, সঙ্গে থাকবে। বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর রাজ্য সরকারের। চলতি শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা বরাদ্দ করেছে প্রশাসন। শুধু এবছরই নয়, এবার থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে ট্যাব। তার জন্য বরাদ্দ করা হয়েছে 900 কোটি টাকা। অলচিকি ভাষার জন্য 500টি স্কুল তৈরি হবে। পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে 1500 জন, তার জন্য বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। চা বাগান শ্রমিকদের জন্য সাদ্দি ভাষায় স্কুল হবে 100টি, এর জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। 200টি বিদ্যালয়কে রাজবংশী ভাষার জন্য দেওয়া হয়েছে অনুমোদন। ওই স্কুলগুলির জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। এছাড়াও তপশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য 100টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে, যার জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য 100টি নতুন স্কুল তৈরি করা হবে। আগামী অর্থবর্ষে এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে হস্টেলে থেকে পড়াশোনার জন্য বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। এছাড়া যুবশক্তি প্রকল্পে 10,000 পড়ুয়াকে সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। আগামী অর্থবর্ষ থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে। এই প্রকল্পের আমরা নাম দিয়েছি তরুণের স্বপ্ন। শিক্ষার উন্নতির জন্য যে সমস্ত এলাকায় তপশিলি জাতি, আদিবাসী এবং দুস্থ গরিব মানুষের সংখ্যা বেশি, সেই সব অঞ্চলে আগামী 3 বছরে 100টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে সরকার পক্ষকে বিঁধেছে বিজেপি। সরকার নতুন যে কটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, বিশ্ববিদ্যালয়গুলো কার্যত কলেজের ইনফ্রাস্ট্রাকচার এখনো দাঁড় করাতে পারেনি। সেখানে সরকারের বিনিয়োগ কি, সরকার একবারও মানুষের সামনে তা বলে উঠতে পারলেন না। আজকে মুখ্যমন্ত্রী এই বাজেট বক্তৃতা দিলেন, এই বাজেট বক্তৃতা না ভোট বক্তৃতা আমরা বুঝতে পারলাম না। বাজেটটি কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম কংগ্রেসও। তিনি 10 বছরে কিছু করতে পারলেন না, তিনি 3 মাসের বাজেটে সব করে দেবেন। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, ওর একটা মিথ্যাশ্রী একটা উপাধি দেওয়া যেতে পারে এই বাজেটের পরে। সরকারি অনুমোদন থাকলে মাদ্রাসা অনুমোদন পাবে, এই কথাটা কেন বলছেন? তাহলে বলুন যে 10,000 মাদ্রাসার অনুমোদন আমি অসত্য বলেছি, মিথ্যা বলেছি, ভোটের জন্য বলেছি, নতজানু হয়ে ক্ষমা চান। সে না করে এখন বলছেন 10,000 মাদ্রাসা কোনো উল্লেখ না করে আবার নতুন আবল তাবল কথা বলছেন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট পেশ করল সরকার পক্ষ। তার আগে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে উত্তরবঙ্গে অলচিকি, কামতাপুরি, নেপালি ভাষার মানুষদের জন্য স্কুল ঘোষণা করে তাদের মন জয়ের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। দীর্ঘ বাজেট বক্তৃতা, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিভিন্ন রকম ভঙ্গিতে, কখনো হেসে কখনো চিৎকার করে তিনি বোঝানোর চেষ্টা করলেন তিনি কল্পতরু। প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেন। কোথায় সেই টাকা, কোথা থেকে আসবে, এই পরিস্থিতির কোনো উত্তর পাওয়া যায়নি। আমি আলোচনায় শুরুতে একটু সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, আমি বললাম যে রাজ্যের স্বাস্থ্য বাজেট বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের নারী নিরাপত্তায় বাজেট কি বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অবাক লাগছে যে পার্শ্ব শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছেন তাদের জন্য ঘোষণা করলেন তিনি প্যারা টিচারদের প্রতি বছর 3% হারে বেতন বৃদ্ধি হবে এবং অবসরকালীন 3 লক্ষ টাকা। অর্থাৎ প্যারা টিচারদের আন্দোলনকে এক প্রকার পাত্তাই দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিক্রিয়া আছে আমাদের কাছে, আমরা শোনাবো সেটা। তার আগে আপনার প্রতিক্রিয়া। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই উত্তরটা দেব
যে মাঝে মাঝেই বলেন না ফলস অ্যান্ড ফেক ভিডিও টিডিও সব শব্দবন্ধগুলো ব্যবহার করেন। আজকে বাজেটটা যেটা পেশ করলেন ফেক বাজেট, তার কারণ উনি জানেন মে মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকছেন না, ফলে অ্যাবসার্ড কিছু কথা বলে দিই। সারা কলকাতায় এক্সেপ্ট মাঝেরহাট ব্রিজ, আমার তো মনে পড়ছে না, সুমনদা কলকাতার লোক ভালো বলতে পারবেন যে কটা ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় গত 9.5 বছরে তৈরি করেছেন। সারা কলকাতায় ভাগাড়ের মাংস খাইয়ে কলকাতার নাগরিককে সুখে রেখে সেই কলকাতার মানুষকে আজকে সারা কলকাতাটাতে একদম পুরো উড়াল পুলে ভরে দিচ্ছেন। পোস্তার ব্রিজটা সারানো গেল না কেন? 9.5 বছরে একটা পোস্তার ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, সেই 9.5 বছরে সেটা সারাতে পারলেন না। আপনি সারা কলকাতাটাকে উড়াল পুলে দিয়ে কলকাতা কর্পোরেশনের ভোটটা জিততে চাইলেন। পার্শ্ব শিক্ষকদের বছরে 3%, দয়া করছেন নাকি? পার্শ্ব শিক্ষকদের কেন্দ্রীয় সরকার থেকে সর্বশিক্ষা মিশনে যে টাকাটা পাওয়া যায় 15,000 আর 25,000, আপনাদের দেও 10,000 15,000 না দিলেন, ওই টাকাটা পার্শ্ব শিক্ষকদের দিন। ওরা দয়ার দান চাইছে। আজকে একটু আগে মধুমিতাদির সঙ্গে আমি কথা বলছিলাম, মধুমিতাদি বলছেন 13,000 এর মধ্যে কালেকশন হচ্ছে 11,000 পাচ্ছে, মাত্র 11,000 টাকা পাচ্ছে মহারাষ্ট্র। সব জায়গায় প্রাইমারিতে বলছি 25 থেকে 30,000 টাকা মাইনে পাচ্ছেন প্যারা টিচাররা। প্রাইমারিরা 40 বলুন কি বলছেন। পার্শ্ব শিক্ষকদেরকে দিল্লিতে যেখানে আপনারা লজ্জা করে আপনাদের, দিল্লিতে যেখানে কৃষকদের আটকানোর জন্য আমাদের ট্যাক্সপেয়ারদের পয়সা খরচ করে আপনার রাজ্যের কথা বলুন, আপনার রাজ্য লজ্জা লাগে না? 11,000 টাকায় সংসার চলে। এক মিনিট, একটা কথা বলি ভাস্কর বাবু, একটু মনোযোগ দিয়ে শুনুন। দিল্লিতে কৃষক আন্দোলনে 11 বার কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে দেখা যাচ্ছে যে ফিসক্যাল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের কথা কি বলবো? শুনুন, দিনে প্যারা টিচারদের সঙ্গে একবারের জন্য মিটিংয়ে বসলেন না, এরা পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষকরা কেউ পার্মানেন্ট বলা হয়েছে সেটা করা যাবে না। তার জন্য তাদের জন্য 40% ভাতা বৃদ্ধি করে প্রতি বছর 3% করে বাড়ানো হবে। আপনারা কি এটা পার্মানেন্ট চাইছেন? আর এটার জন্য শুনুন, যারা দিল্লিতে রাস্তার মধ্যে পেরেক তাদের জামা ছিঁড়ে দিয়ে কি ব্যবহার ভাস্করদা, লজ্জা লাগছে, লজ্জা লজ্জা শব্দটা আপনাদের জন্যই তুলে রেখেছেন বাংলার মানুষ। কে মিটিংয়ে বসবে? কে মিটিংয়ে বসবে? আজকের বাজেটে বলছেন ওনারা কি পার্মানেন্ট কর্মসংস্থান? ওনারা কি পার্মানেন্ট? ওরা শিক্ষক নয়, আপনি জানেন না? আপনি জানেন না? আপনি যত বলেন সেখানে আপনার অবহেলা প্রকাশ পায়। ওরা কেউ শিক্ষক নয়, আপনি জানেন। আপনি কোন কথা বলুন, সঞ্চালকদের কথা বলতে হয়, সঞ্চালকদের অন্যকে অ্যালাউ করতে হয়। আপনি যত কম বলবেন তত আপনার অজ্ঞতা কম প্রকাশ পাবে। আমি সন্ময় বাবুকে বলছি, বাংলায় স্বাস্থ্য বাজেট বললেন না কেন? পার্শ্ব শিক্ষক শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষকরা কোর্টে গেছিলেন, কোর্ট থেকে কোনো অর্ডার পাননি। স্বাস্থ্য বাজেট কত ভাস্কর পাননি অর্ডার। আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানানো উচিত যে উনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়বে, মাইনে পাচ্ছেন, এটাই যথেষ্ট। আজকে পার্শ্ব শিক্ষকরা পার্মানেন্ট চাইছেন, পার্মানেন্ট হবে। আজকে আপনি খেলা দেখুন, দেখেছিলেন কোর্ট কি রায় দিয়েছে, কোর্ট কি রায় দিয়ে জানেন? সৈকত বাবু, আপনার কথা আমি উত্তর দিচ্ছি না, কারণ আপনার কথাতে আপনার অজ্ঞতা প্রকাশ পাচ্ছে। আমি সন্ময়দাকে বলছি এটা নিয়ে প্লিজ ভাস্কর দা প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্নটা স্বাস্থ্য বাজেট গোটা বাংলায় মুহূর্তে তাকিয়েছিল বাংলার কর্মসংস্থান নিয়ে। তিনি কর্মসংস্থানে আজকেও বাজেট বক্তৃতায় তিনি বললেন তাজপুর বন্দরে কর্মসংস্থান হবে, ওই যে তাজপুর বন্দর গভীর সমুদ্র বন্দরে কাজ হচ্ছে। অন্যদিকে তিনি বললেন মাটি সৃষ্টি প্রকল্পে কর্মসংস্থানের কাজ হচ্ছে, ওএনজিসিতে কাজ হচ্ছে। আমি যদি খুব ভালো করে দেখি, তাজপুর সমুদ্র বন্দর রাজ্য সরকারের একা প্রজেক্ট নয়। ওএনজিসির ক্ষেত্রেও যদি আমরা দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের অবদান রয়েছে। আজকে কোথাও আলাদা করে গুজরাটে হবে, গুজরাটে কর্মসংস্থান হবে, কোথাও কোনো কর্মসংস্থানের উল্লেখ করলেন। কৃষকদের যারা হরিয়ানা কৃষকদের কর্মসংস্থান হবে, সরকার পড়ে গেলে হবে, সরকারি দপ্তরে ইন্টার্নশিপ নেওয়া হবে, সরকারি দপ্তরে ইন্টার্নশিপ নেওয়া হবে। আরেকটা সিভিক সিস্টেম। সৈকত, আজকে রেলে কর্মসংস্থান কবে হবে? ভারতবর্ষের সবথেকে বেশি মানুষ যেখানে কাজ করতে, সেখানে কর্মসংস্থান নেই কেন? বাজেট ভাষণ জবাব দেন। যারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছে তারা বুঝতে পারবেন যে কেন কি। হ্যাঁ, নিতেই পারা যায়। কি অসুবিধা, কি সমস্যাটা কি আপনার? আপনার প্রশ্নগুলো অত্যন্ত মানে অজ্ঞতা প্রকাশ পাওয়ার প্রশ্ন। আমি বলবো
বলুন বলুন। যারা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণটা অনুসরণ করেছে তারা খুব ভালো করে বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিপর্যয়ের মধ্যে, যে অর্থনৈতিক বিপর্যয়, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্র থেকে শুরু করে যে বিপর্যয়ের মধ্যে বাংলাকে 2011 সালের পর থেকে শুধু উৎসব করে করে বাংলার মানুষকে যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ঠেলে নিয়ে গেছে তার একটা প্রলেপ দেওয়ার উনি চেষ্টা করছেন। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আজকের বাজেট বক্তৃতা আপনারা যদি ভালো করে শোনেন, ওনার কাছে কোনো দিশা নেই যে এই 3 লক্ষ কোটি টাকার যে প্রজেকশন উনি বাংলার মানুষের সামনে রাখবে, তার রাজস্ব আসবে কোথা থেকে, কোন ক্লিয়ার রুট ম্যাপ নেই। আমরা শোনাবো মুখ্যমন্ত্রীর কাছে আমরা শোনাবো মুখ্যমন্ত্রী 2021 সালে খালি নির্বাচন ওনার বাজেট। মুখ্যমন্ত্রী পাল্টা পার্শ্ব শিক্ষকরাই বা কি বলেছেন আমরা শোনাবো, একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবো। শিক্ষকদের প্যারা টিচার যাদের বলে পারিশ্রমিক বৃদ্ধি, অবসরকালীন 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য। আমরা শিক্ষাক্ষেত্রে বর্তমানে প্যারা টিচার যারা পার্শ্ব শিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক, বিশেষ শিক্ষকদের গুরুত্বের কথা বিবেচনা করে ইতিমধ্যে 2018 সালে এদের পারিশ্রমিক গড়ে 40% মধ্যে বৃদ্ধি করেছি। আগামী অর্থবর্ষ থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর 3% হারে বর্ধিত পারিশ্রমিক পাবে। একই সঙ্গে তারা 60 বছর বয়স পার হওয়ার পর 3 লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা হিসেবে এককালীন পাবে। 60 বছর বয়স করে দেওয়া হলো এবং এককালীন 3 লক্ষ টাকা পাবে এক্স গ্রাসিয়া হিসেবে। আমি এই জন্য আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। মিথ্যা কথা বলেছে, উনি নিয়োগ করতে পারবেন না, এরকম ভাওতা ইতিপূর্বেও দিয়েছেন। ওনার হিম্মত নেই, উনি পার্শ্ব শিক্ষক নিয়োগ করবেন। আমাদের ইতিপূর্বে 5% ইনক্রিমেন্ট ছিল, সেই 5% ইনক্রিমেন্টটাকে গত 6 বছর আগে বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন 3% ইনক্রিমেন্ট দিচ্ছে। আমরা ধিক্কার জানাই এই সিদ্ধান্তকে, ধিক্কার জানাই এই বাজেটকে, ধিক্কার জানাই এই সরকারকে। 3 লক্ষ টাকা আজ থেকে 20 বছর পরে যদি কেউ 3 লাখ টাকা পায় তাতে কি হবে? ওই টাকাটা ওনাকে নিয়ে নিতে বলবেন। প্যারা টিচারদের যে 3 লক্ষ টাকা, আমার 3 লক্ষ টাকাটা ওনাকে নিয়ে নিতে বলবেন। আর উনি আমাদের দয়া করছেন না, এই টাকা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের টাকা। সেই টাকাগুলোকে উনি কাটমানি হিসাবে নিচ্ছেন, এই সরকার কাটমানি হিসাবে নিচ্ছে, আর নির্লজ্জের মতো আমাদেরকে পথে ফেলে রেখেছে আজকে 50টা দিন। যেমন মাননীয় ভাওতাবাজ, সেরকম পুলিশও ভাওতাবাজ। তারপর ভাওতা দিয়ে গেছে পুলিশ প্রশাসনকে, ওরা সরকারি লেভেল থেকে ভাওতা দেওয়ার জন্যই বোধহয় শিখিয়ে পড়িয়ে রেখেছিল। আমি শুনলাম, আমি সুমনদার কাছে যাব। সুমনদা বলুন। আপনাকে এই আলোচনার শুরুতেই আমি বললাম যে উনি একটা করছেন একটা মিথ্যার জাল মানুষের সামনে। শুধু এটা 2021 সালের বিধানসভা নির্বাচনটাকে সামনে রেখে বাংলার মানুষকে বিপদগামী করে তোলার চেষ্টা করছেন, বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। এটা বোধহয় ওনার থেকে এক্সপেক্টেড ছিল না। আজকে 3 লক্ষ কোটি টাকার অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ কোটি টাকার উনি বাজেট পেশ করলেন। দিশাটা কোথায়? আমার রাজস্ব আসবে কোথার থেকে? কি নতুন ইনভেস্টমেন্ট হয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে উনি এখানে বিশ্ববঙ্গ সম্মেলনগুলো, বিশ্ব বাণিজ্য সম্মেলন করে গেছেন। একের পর এক দামি দামি গাড়িতে পেটোয়া ব্যবসায়ীদের এনেছেন, হোটেলে রেখেছেন, খাইয়েছেন, দাইয়েছেন, এবং পরের দিন প্রেস করে অমুকে এত টাকা বিনিয়োগ করলো, তমুকে তত টাকা বিনিয়োগ করলো। একটা কারখানা এখানে আরটিআই করে দেখুন তো সত্যি কত টাকা অফিসিয়ালি বিনিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন। সবটা ভাওতা, মিথ্যে কথা। এইভাবে কোনো বাংলায় সরকার বা কোনো রাজ্যে কোনো সরকার চালানো যায় না। ভাস্করদা বলুন। দেখুন, আমি আপনাকে বলি, সুমনদা আপনাকে একটা বলি, আপনারা জানেন যে রাজ্য সরকারের যে বাজেট তার ফিসকাল ডেফিসিটটা অনেক কম। সন্ময়দাকেও বলছি, যে জিএসটি কালেকশন হয় যে রাজ্য থেকে যত টাকা, তার 50% রাজ্য পায়, এবং আবগারি থেকে, স্ট্যাম্প ডিউটি থেকে যে ইনকাম হয়েছে, ভ্যাট, আবগারি দপ্তর, রাজ্য আবগারি এবং স্ট্যাম্প ডিউটি থেকে যা আয় হয়েছে এবং জিএসটি বাবদ যা আয় হয়েছে, তাতে যা টাকা আয় এবং যেটা ব্যয় দেখানো হয়েছে তার ডিফারেন্সটা অনেক কম। রাজ্য সরকার এবারে পরিকাঠামোর বাজেট করেছে। আপনারা দেখুন, কোনো পাইয়ে দেওয়ার বাজেট নয়, পরিকাঠামোর বাজেট। এবং যেটা সৈকত বাবু বলছিলেন,
স্বাস্থ্যসাথী প্রকল্পে কত কোটি টাকা দেওয়া হয়েছে দেখুন, পরিকাঠামোর জন্য কি দেওয়া হয়েছে দেখুন, এবং পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করার কথা বলা যায় না, তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আপনারা এটা কেন বুঝছেন না? ইচ্ছা চালবে পারা যায় না। রাজ্য সরকার যেটা করেছে, এই বাজেটের অর্থের সংস্থান করেই কিন্তু বাজেটটা হয়েছে। আপনারা এটা জানবেন যে অর্থের সংস্থান ছাড়া কিন্তু বাজেট হয়নি, এবং এই 3 মাসের ভোট অফ অ্যাকাউন্টটা আগামী দিনে যখন উনি আবার মুখ্যমন্ত্রী হবেন সেটা কন্টিনিউ করবে। সুতরাং এটা দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য বাজেট, এখানে কোনো সত্যতা আছে এবং আগামী দিনে মানুষ একটা জিনিস আমার অবাক লাগছে, ইতিমধ্যেই আমরা দেখছি গোটা বাংলা জুড়ে কার্যত চাকরির হাহাকার। প্রতিটা বাড়িতে এমন কোনো মানুষ নেই যার চাকরি নিয়ে রাস্তায় নামতে হয় না, আমি একদম হলফ করে বলছি। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, অনেক নতুন প্রকল্প এনেছেন, কিন্তু একটা প্রকল্প আমার অদ্ভুতভাবে চোখে লেগেছে। রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে এবার থেকে ইন্টার্নশিপ নিয়োগ করা হবে। ওটা একটা সিভিক সিস্টেম। হ্যাঁ, মানে 2 থেকে 3 বছর চাকরি করার পর ওটা একটা সিভিক সিস্টেম। সৈকত, একটা কথা বলি, সিএনএ দর্শকরা জেনে রাখুন, 2019 সালে ঠিক পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের, মানে চাকরিটা তো এখানে একটা প্রতারণার জায়গায় পৌঁছেছে, সেটা বিশ্বজিৎ কুণ্ডু থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় সবাই এর সাম্প্রতিককালে কথাবার্তা বেরিয়ে এসেছে, পরিষ্কার বেরিয়ে এসছে। 62 জনকে চাকরি দিয়েছেন তৃণমূলের লোকজন, অনুব্রত মণ্ডল থেকে স্বপন দেবনাথ। যেটা একটু বলতে দিন, একটু শুনে নিন। আমার কথা হচ্ছে টেম্পোরারি হোমগার্ড পুলিশের একটা পদ ক্রিয়েট হতে পারে, আমরা অনেকেই জানি না, এই সংবাদটা এখন বেরিয়েছে। টেম্পোরারি হোমগার্ড পুলিশের, সেখানে 15 থেকে 17,000 টাকা মাইনের তৃণমূল নেতাদের বসংগত ছেলেপুলেদের কাজে ঢোকানো হয়েছে। প্রত্যেকটা পুলিশ কমিশনারেটে আপনি জেনে রাখুন, এটা জেনে রাখুন, 1700 থেকে 1800 ছেলে মেয়েদের চাকরিতে ঢোকানো হয়েছে 15 থেকে 17,000 টাকা মাইনে। সেইখানে দাঁড়িয়ে সিভিক পুলিশদের কাউকে পার্মানেন্ট করার কথা না বলে, কাউকে প্রমোট করার কথা না বলে 9,000 টাকায় ফেলে রাখা হয়েছে, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার, উইদাউট গ্র্যাচুইটি, উইদাউট প্রভিডেন্ট ফান্ড। চোখের সামনে একটা ছেলে সিভিক পুলিশ যে ডিউটি করছে তার থেকে কম ডিউটি করে টেম্পোরারি হোমগার্ড নেতাদের অনুগৃহীত ছেলেমেয়েরা পুলিশে কাজ করছেন, তারা হলুদ ড্রেস পরে। আমার প্রশ্ন হচ্ছে বৈষম্যর পাশাপাশি ধাপে ধাপে ভেতর থেকে এইভাবে রিক্রুটমেন্ট গুলো চলছে। ওই ইন্টার্নশিপটা আরেকটা রিক্রুটমেন্ট। যুবশ্রী 1,25,000 যুবশ্রীকে 2012-13-14-তে ডিরেক্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপাতত বাবা তোমরা 1,500 টাকা করে নাও, আমরা কিছুদিনের মধ্যে তোমাকে ধাপে ধাপে চাকরি দেবো। এবং তারা প্রতিদিন রাস্তায় নামছে। আজকে 1,25,000 যুবশ্রীর একজনও চাকরি পায়নি। বেশ, আমি আলোচনায় আসছি, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার আমরা এই বিষয়ে আলোচনায় থাকবো, সঙ্গে থাকবেন। তাই তরুণের স্বপ্ন প্রকল্পে দ্বাদশ শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব প্রদান করা এবারেও হয়েছে। আপনারা জানেন যে এটা এবারেও বর্তমান শিক্ষা ব্যবস্থা কম্পিউটার ও ইন্টারনেটের উপর অনেকটাই নির্ভরশীল। ইতিমধ্যে 9 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে 10,000 টাকা হিসেবে সাহায্য দেওয়া হয়েছে স্মার্টফোন, ট্যাব ইত্যাদি কেনার জন্য। আগামী অর্থবর্ষ থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে। এই প্রকল্পের আমরা নাম দিয়েছি তরুণের স্বপ্ন। আমি এই জন্য আগামী অর্থবর্ষে 900 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাবের ঘোষণা করেছিলেন, আমরা সবাই জানি। আজও বিধানসভায় দাঁড়িয়ে ভোটার অ্যাকাউন্টে ট্যাবের জন্য 900 কোটি টাকার ঘোষণা করলেন। আগামী দিনে ট্যাব দেওয়ার প্রকল্প চালু থাকবে। আমি এই প্রসঙ্গে একটু জানতে চাইব ভাস্করদার কাছে, খুব সময় সংক্ষিপ্ত। ভাস্করদা, বাংলায় একাধিক ক্ষেত্রে চাকরির দাবিতে মানুষ রাস্তায় নামছেন, কোনটা এই মুহূর্তে রাজ্য সরকারের প্রায়োরিটি? কিছু মানুষের চাকরিতে স্থায়ীকরণ, নাকি ট্যাব দিয়ে কার্যত ভোট পাওয়ার আশা, কোনটা? হ্যাঁ হ্যাঁ একদম। না, কর্মসংস্থান হচ্ছে প্রায়োরিটি, স্থায়ীকরণ প্রায়োরিটি নয়, কর্মসংস্থান। এবং আমি বলি, আমাদের পাড়ায় 2টো ছেলেকে জিজ্ঞেস করলাম, তারা এবার 12-এ পরীক্ষা দেবে, তারা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে গেছে। শুধু তাই নয়, আগামী বছর থেকে, আপনার এই বছর থেকেই 100 জন
আইএস ছেলের জন্য বিনা পয়সায় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট আমাদের এখানে, সেখানে রেখে মেধাবী ছেলে। না ভাস্কর দা, আমি অবাক হচ্ছি, আপনারা ট্যাব কেনার জন্য টাকা দিলেন কেন? ট্যাব দিতে পারতেন তো, আপনারা লিকুইড ক্যাশ কেন দিলেন? আপনাদের উদ্দেশ্যই তো সেটা ছিল, কেন টাকা দিলেন? ট্যাব দিতে পারতেন। আপনার মনে হয় যাদেরকে আপনি ট্যাব কেনার জন্য টাকা দিয়েছেন তারা ট্যাব কিনবেন 10,000 টাকায়? আরো যেতে আজকের কাজের বাজেট একটু শুনুন। ট্যাব কেনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা ট্যাব দিতে পারছি না, তখন বাজারে ট্যাব অ্যাভেলেবেল নয়, বাজারে ট্যাব অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমরা দিতে পারছি না, আমরা সেজন্য অ্যাকাউন্টের টাকাটা দিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ছেলেটা 2 মাস বাদে পরীক্ষা দিতে যাচ্ছে, বাজারে যদি ট্যাব অ্যাভেলেবল না হয়, সরকার যদি কিনতে না পারে, তাহলে সেই ছেলেটা ওই টাকা পেয়ে কিনবে কি করে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে লকডাউনের মধ্যে 6 মাস 8 মাস এই ছেলেগুলো যখন বাড়িতে বসেছিল তখন তাদের যখন নির্বাচন দুয়ারে তখন মনে হলো ট্যাবের জন্য 10,000 টাকা। আরেকটা কথা সৈকত পয়েন্ট আউট করি, 45 লক্ষ শ্রমিকদের 1,000 টাকা করে দেওয়া বলে শিক্ষিত মানুষ আমার প্রশ্নটা লকডাউনের মধ্যে যখন এই 45 লক্ষ ট্রেনিং ইনস্টিটিউটে রেখে যারা ঠিকঠাক মতো রোজগার করতে পারছে না তাদের 1,000 টাকা দেওয়া হলো না, সমর্থন নির্বাচনের দুয়ারে এখন কারখানাগুলো খুলছে, কিন্তু বাংলার যুবকরা আইএস হলে বেশ একদম পরিযায়ী শ্রমিকদের প্রচেষ্টা সুমনদার কাছে কজন পেয়েছে? সুমনদা, এই যে একটু আগে উনি বলছিলেন পাইয়ে দেওয়ার রাজনীতি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটি ছাত্রছাত্রী পাইয়ে দেওয়ার রাজনীতি। ভাতা বলুন, ভাতা থেকে শুরু করে ট্যাবের টাকা প্রতিটাই ভোট পারচেজ করার রাজনীতি, উনি ভুল পথে। আমরা এক সময় অভিযোগ করতাম উত্তর ভারতে পয়সা দিয়ে ভোট কেনা হয়, গ্রামে গ্রামে গিয়ে প্রার্থীদের টাকার শুধু ডিগ্রি থাকলে সেম জিনিস বাংলায় হচ্ছে, একটা প্যাকেজের মধ্যে টাকা দিয়ে পাইয়ে দেওয়ার রাজনীতি করে ভোট কেনার প্রচেষ্টা, একদম সময় অত্যন্ত লজ্জাজনক। বাংলা সংস্কৃতির কাছেও এটা অত্যন্ত লজ্জাজনক। একদম সময় নেই, অনেক ধন্যবাদ সন্ময় দা, সুমন বাবু, ভাস্কর বাবু এবং রাজু বাবু একটু আগেই ছিলেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা শুধু একটা কথাই বলবো, গণতন্ত্রের মাফ করবেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বাংলার মানুষ চাইবেন নিজের ভোট যাতে নিজে দিতে পারে। নমস্কার।